আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করলেন যে ভারতবর্ষের কোন রাজ্যে কি লাগু হবে না হবে জানি না, আমার রাজ্যে আমি ওয়াকাফকে হাতছাড়া করতে দেবো না। আপনারা কেউ আন্দোলন প্রতিবাদ করবেন না। যদি আপনারা কেউ আন্দোলন করেন তাহলে আপনারা দিল্লিতে গিয়ে করুন। আজকে সেই রাজ্যে, আজকে আমার রাজ্যে মুখ্যমন্ত্রী আজকে তিনার এই বক্তব্যের পরেও দেখছি আজকে একটা ঘোষণা হলো কি যে টোটাল পশ্চিম বাংলার যত ওয়াকাফ সম্পদ আছে 5ই ডিসেম্বরের মধ্যে টোটাল পোর্টালে এন্ট্রি করতে হবে, না হলে টোটাল সম্পদটা সরকার ছিনিয়ে নেবে। তাহলে এর মানেটা কি? চোরকে বলা হচ্ছে চুরি করো, আর বাড়িওয়ালাকে বলা হচ্ছে সতর্ক থাকো যাতে চুরি না হয়। এরকম কোনো একটা প্ল্যান হচ্ছে না তো? আমার তো মনে হয় এরকম কোনো একটা প্ল্যান করে কাজটা করা হচ্ছে। আজকে আমার দেশের প্রধানমন্ত্রী যে চেয়ার, ওই চেয়ারটায় বসার কথা কার? নিরপেক্ষ মানুষ যিনি ওই চেয়ারে বসবেন তিনাকে হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষকে নিয়ে চলতে হবে, প্রত্যেকটা ধর্মের মানুষকে এক নজরে দেখতে হবে। কিন্তু আমরা আশা করিনি যে বাবরি মসজিদ শহীদ করে রাম মন্দির তৈরি হয়েছে, সেখানে উদ্বোধন করবে কে? আমরা ভেবেছিলাম হয়তো আমার দেশের বড় বড় সন্ন্যাস তিনারা যাবেন, তিনারা গিয়ে উদ্বোধন করবেন। কিন্তু সেখানে আমরা আশা করিনি যে আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি গিয়ে উদ্বোধন করবেন। ঠিক আছে, করেছেন তেনা ধর্মীয় আচরণ। তারপরে আমরা দেখলাম আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জনগণের টাকা নিয়ে, সরকারি টাকা দিয়ে, সরকারি সম্পদের উপরে দীঘাতে একটা বিরাট বড় জগন্নাথ মন্দির করলেন। আমরা ভাবলাম হয়তো যেহেতু মুখ্যমন্ত্রীর চেয়ারটা প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান নজরে দেখবে, কিন্তু তিনি কি করলেন? তিনার ধর্মীয় আচরণটাকে টেনে নিয়ে দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করলেন। আমরা ভেবেছিলাম সেখানে হয়তো আমার রাজ্যের বড় বড় মনীষীরা গিয়ে সেখানে গিয়ে উদ্বোধন করবেন, কিন্তু উদ্বোধন করলো কে? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং তিনি আরও ঘোষণা দিলেন কলকাতা রাজারহাটে ইকো পার্কের পাশে দুর্গাঙ্গন বানাবেন। আবার তিনি ঘোষণা দিলেন কি শিব মহাকাল আর একটা মন্দির তৈরি করবেন। তাহলে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তিনি একের পর এক মন্দির তৈরি করে শিলান্যাস করতে পারেন, উদ্বোধন করতে পারেন, আমার দেশের প্রধানমন্ত্রী যদি মসজিদ শহীদ করে রাম মন্দির তৈরি করে উদ্বোধন করতে পারেন, তাহলে আমার দেশের, আমার রাজ্যের এত বড় বড় নেতা আছে, মন্ত্রী আছে, এমপি আছে, এমএলএ আছে, তাহলে তানারা কেন মসজিদ তৈরি করতে পারবেন না? তানারা কেন মাদ্রাসা তৈরি করতে পারবেন না? তানারা কেন মক্তব তৈরি করতে পারবেন না? তিনারা কেন হসপিটাল তৈরি করতে পারবেন না? যদি কোনো মুসলমান করতে যায় মসজিদ, তাহলে এত বাধাটা আসছে কেন? এখন আইন পাস করে, বিল পাস করে সারা ভারতের মাটি থেকে মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, কবরস্থান, ওয়াকাফ টোটাল সম্পদ তারা হরণ করার চক্রান্ত শুরু করেছে। আজকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করলেন যে ভারতবর্ষের কোন রাজ্যে কি লাগু হবে না হবে জানি না, আমার রাজ্যে আমি ওয়াকাফকে হাতছাড়া করতে দেবো না। আপনারা কেউ আন্দোলন প্রতিবাদ করবেন না। যদি আপনারা কেউ আন্দোলন করেন তাহলে আপনারা দিল্লিতে গিয়ে করুন। আজকে সেই রাজ্যে, আজকে আমার রাজ্যে মুখ্যমন্ত্রী আজকে তিনার এই বক্তব্যের পরেও দেখছি আজকে একটা ঘোষণা হলো কি যে টোটাল পশ্চিম বাংলার যত ওয়াকাফ সম্পদ আছে 5ই ডিসেম্বরের মধ্যে টোটাল পোর্টালে এন্ট্রি করতে হবে, না হলে টোটাল সম্পদটা সরকার ছিনিয়ে নেবে। তাহলে এর মানেটা কি? চোরকে বলা হচ্ছে চুরি করো, আর বাড়িওয়ালাকে বলা হচ্ছে সতর্ক থাকো যাতে চুরি না হয়। এরকম কোনো একটা প্ল্যান হচ্ছে না তো? আমার তো মনে হয় এরকম কোনো একটা প্ল্যান করে কাজটা করা হচ্ছে। তবে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যম দিয়ে আমি টোটাল আমার পশ্চিম বাংলা সহ সারা ভারতবর্ষের আমি প্রত্যেকটা মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে, আমার জাত ভাইয়ের কাছে আমি অনুরোধ করব, আপনারা খুবই দ্রুত যে উম্মিদ পোর্টাল যা আছে এতে আপনারা ওয়াকাফ সম্পদের টোটাল নামগুলো নথিভুক্ত করুন। তার সাথে সাথে আপনারা মজবুত হন, আপনারা শক্ত হন। যে জায়গায়, যে রাজ্যে, যে জেলায়, যে গ্রামে কোনো ওয়াকাফ সম্পদের উপর আক্রমণ আসবে, সেখানে জেলা বলে নয়, থানা বলে নয়, রাজ্য বলে নয়, সমস্ত মুসলমান আমাদের কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে এই সমস্ত দেশদ্রোহী এদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। কারণ এরা দেশদ্রোহী আমি এজন্য বললাম, এরা আমার দেশের আইনকে মানে না, এরা আমার দেশের আইনকে ধ্বংস করে নিজেরা নিজের স্বার্থসিদ্ধির জন্য আইন পাস করে একটা সম্প্রদায়কে কোণে ঢালার পরিকল্পনা করছে। আমি মনে করি
এরা হচ্ছে দেশদ্রোহী, এদের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে। না হলে আগামী দিন নাম থাকবে মুসলমান, কিন্তু কাজে কিছু খুঁজে পাওয়া যাবে না। অতএব আমাদের মজবুত হতে হবে। আজকে আমার দেশের প্রধানমন্ত্রী যে চেয়ার, ওই চেয়ারটায় বসার কথা কার? নিরপেক্ষ মানুষ। যিনি ওই চেয়ারে বসবেন, তিনাকে হিন্দু মুসলমান প্রত্যেকটা ধর্মের মানুষকে নিয়ে চলতে হবে, প্রত্যেকটা ধর্মের মানুষকে এক নজরে দেখতে হবে। কিন্তু আমরা আশা করিনি যে বাবরি মসজিদ শহীদ করে রাম মন্দির তৈরি হয়েছে, সেখানে উদ্বোধন করবে কে? আমরা ভেবেছিলাম হয়তো আমার দেশের বড় বড় সন্ন্যাস তিনারা যাবেন, তিনারা গিয়ে উদ্বোধন করবেন। কিন্তু সেখানে আমরা আশা করিনি যে আমার ভারতবর্ষের প্রধানমন্ত্রী তিনি গিয়ে উদ্বোধন করবেন। ঠিক আছে, করেছেন তেনা ধর্মীয় আচরণ। তারপরে আমরা দেখলাম আমার রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জনগণের টাকা নিয়ে, সরকারি টাকা দিয়ে, সরকারি সম্পদের উপরে দীঘাতে একটা বিরাট বড় জগন্নাথ মন্দির করলেন। আমরা ভাবলাম হয়তো যেহেতু মুখ্যমন্ত্রীর চেয়ারটা প্রত্যেকটা ধর্মের মানুষকে সমান নজরে দেখবে, কিন্তু তিনি কি করলেন? তিনার ধর্মীয় আচরণটাকে টেনে নিয়ে দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করলেন। আমরা ভেবেছিলাম সেখানে হয়তো আমার রাজ্যের বড় বড় মনীষীরা গিয়ে সেখানে গিয়ে উদ্বোধন করবেন, কিন্তু উদ্বোধন করলো কে? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং তিনি আরও ঘোষণা দিলেন কলকাতা রাজারহাটে ইকো পার্কের পাশে দুর্গাঙ্গন বানাবেন। আবার তিনি ঘোষণা দিলেন কি? শিব মহাকাল আর একটা মন্দির তৈরি করবেন। তাহলে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তিনি একের পর এক মন্দির তৈরি করে শিলান্যাস করতে পারেন, উদ্বোধন করতে পারেন, আমার দেশের প্রধানমন্ত্রী যদি মসজিদ শহীদ করে রাম মন্দির তৈরি করে উদ্বোধন করতে পারেন, তাহলে আমার দেশের, আমার রাজ্যের এত বড় বড় নেতা আছে, মন্ত্রী আছে, এমপি আছে, এমএলএ আছে, তাহলে তানারা কেন মসজিদ তৈরি করতে পারবেন না? তানারা কেন মাদ্রাসা তৈরি করতে পারবেন না? তানারা কেন মক্তব তৈরি করতে পারবেন না? তিনারা কেন হসপিটাল তৈরি করতে পারবেন না? যদি কোনো মুসলমান করতে যায় মসজিদ, তাহলে এত বাধাটা আসছে কেন? আমার রাজ্যের মুখ্যমন্ত্রী একের পর এক মন্দির তৈরি করে উদ্বোধন করলেন, আরো মন্দির তৈরি করার ঘোষণা দিলেন। আমরা তো পশ্চিমবাংলার মুসলমান, তো আমরা কেউ বাধা দিইনি, আমরা তো কেউ বলিনি যে ওখানে মুখ্যমন্ত্রী এই কাজ করছে আমরা করতে দেবো না। যে আপনাদের গায়ে এত জ্বালা বাঁধছে কেন? তাহলে আপনারা কি চাইছেন যে ভারত থেকে মুসলমানদের উচ্ছেদ করে দিয়ে পরিকল্পনা করে আপনারা হিন্দু রাষ্ট্র ঘোষণা করবেন, আর সেই প্ল্যানে আপনারা যাচ্ছেন? আমাদের কাছে খবর আছে আপনারা 2026-এ এই আরএসএস বিজেপি গট আপ করে 2026 সালে এই ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার পরিকল্পনা করছে, এবং তার সাথে সাথে টোটাল ভারতবর্ষে ভোটটাকে একটা করতে চাইছেন। উনি প্রেসিডেন্ট নির্বাচন করবেন, বাকি অন্য কোনো ভোটাভুটি আর অন্য কোনো রাজ্যে ভোটাভুটি হবে না, এবং এক আইন করতে চাইছেন। হিন্দু ভাইদের জন্য যে আইন, মুসলমানের জন্য যে আইন সেই আইন, খ্রিস্টানদের জন্য সেই আইন, বৌদ্ধদের জন্য সেই আইন, পার্সিদের জন্য সেই আইন, এই এক আইন করতে চাইছেন। আমি সাফিরি সিদ্দিকী বলছি, যারা এই সমস্ত কার্যকলাপ করে বেড়াচ্ছেন, ভারতবর্ষটাকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করবেন, এক দেশ এক আইন করতে চাইছেন, এক ভোট করতে চাইছেন, করে নিজেদের অস্তিত্বটাকে বজায় রেখে সংখ্যালঘু সম্প্রদায়কে শেষ করার চক্রান্ত করছেন। এটা কিন্তু আপনারা কোনোদিন করতে পারবেন না। কেন্দ্রের বিজেপি সরকারের 2025 ওয়াকফ অ্যামেন্ডমেন্ট আনা বিলকে যখন পশ্চিমবাংলা একেবারে আন্দোলনে উত্তপ্ত হয়েছিল, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বললো এখানে আমরা লাগু হতে দেবো না, এবং দিল্লিতে গিয়ে আন্দোলন করেন, দিল্লির ম্যাটার, বাংলার জন্য নয়। তাহলে সেই আন্দোলনকে স্তব্ধ করে ঠান্ডা করে এখন যে মুখ্যমন্ত্রী বলছে 5ই ডিসেম্বরের মধ্যে পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে, এটা কি একবার মেনে নিল রাজ্য সরকার? দেখেন, সব থেকে বড় জিনিস হচ্ছে রাজ্য সরকার যখন নোটবন্দি হয়েছিল, কেন্দ্র সরকার যখন ঘোষণা করলো, লাভটা কার হয়েছে? সরকারের হয়েছে না পাবলিকের হয়েছে? লাভ হয়েছে সরকারের, ক্ষতি হয়েছে পাবলিকের। যখন জিএসটি যখন হলো, দেখা গেল ক্ষতিটা কার হলো? পাবলিকের হলো না সরকারের হলো? পাবলিকের হলো। লাভটা কার হলো? সরকারের। শুধু কেন্দ্র সরকারের হয়নি, এখানে তো ভাগ বটারা করে চলছে না। যে আইনটা পাস করছে কেন্দ্র, টোটালটাই রাজ্য আর কেন্দ্র দুজনে পার্টিশন ভাগ হচ্ছে, তো 50-50। আজকে জিএসটি করেছে 50% রাজ্যের, 50% কেন্দ্রের। আর ঠিক তেমন এই ওয়াকফ সম্পদটা যদি 5ই ডিসেম্বরের মধ্যে যদি নথিভুক্ত পোর্টালে না করা হয়, তাহলে টোটাল যা সম্পদগুলো বাঁচবে, এ থেকে কি হবে? কেন্দ্র সরকার নেবে, রাজ্য সরকার নেবে, এটা রাজ্যেরই লাভ।
আজকে টোটাল গট আপ করে সংখ্যালঘু সম্প্রদায়কে শেষ করার চক্রান্ত করছে। আপনারা দেখছেন না এই এসআইআরকে নিয়ে কি হচ্ছে, এসআইআরকে নিয়ে কি হচ্ছে। আজকে আমরা তো সারা পশ্চিমবাংলা ঘুরছি, বিভিন্ন জেলায় আমাদের সঙ্গে তো বিভিন্ন বিএলওদের সঙ্গে সম্পর্ক হচ্ছে। বিভিন্ন বিএলওরা বলছেন যে ভাইজান আমরা যখন ওই স্ক্যান করে যখন আমরা টোটাল তাদের বায়োডাটা আমরা নথিভুক্ত করলাম আমাদের পোর্টালে, তখন দেখছি কি 2002-এ নাম আছে, 25-এ নাম আছে। যখন আমরা এন্ট্রি করে যখন সাবমিট করছি তখন দিচ্ছে নো ডাটা ফান্ড। তার মানে এটা কি? এখানে সবাই নো ডাটা ফান্ড আসছে না। এক একটা বুথে 5 জন, 10 জন, 15 জন, 20 জন, 25 জন, 30 জন, এটা টোটাল ওখান থেকে ওপর থেকে হয়ে আসছে, ওপর থেকে কমপ্লিট করা হয়েছে। এটা যে এক একটা বুথে 10 জন, 20 জন, 25 জন করে নাম বাদ যাবে। টোটাল বাংলা যত বুথ আছে টোটাল বুথ থেকে আমরা হিসাব করে দেখা গেল 1.5 কোটি কি 2 কোটি কি 4 কোটি কি 5 কোটি লোকের আমরা নাম বাদ দেবো। এবারে ওদেরকে ওরা জুতো ছিড়ুক না, ওরা জুতো ছিড়ুক। আর আমরা আম পাবলিক আমরা ভেড়ার মতো আমরা ছুটে বেড়াচ্ছি। আজকে বলছে আধারের সঙ্গে প্যানের লিঙ্ক করো, আমরা তাই লাইন দিয়ে করছি। কালকে বলছে প্যানের সাথে আধারের সাথে রেশন কার্ডের লিঙ্ক করো, আমরা তাই করছি। এর সঙ্গে ওর লিঙ্ক করো, আমরা তাই করছি। আজকে বলছে এটা করো, কালকে বলছে ওটা করো, আমরা তাই করছি। আজকে আমরা জনগণ, দেশের জনগণ যদি আমরা সোচ্চার হতাম তাহলে আজকে আমাদেরকে নিয়ে এই নেতা মন্ত্রীগুলো ভেড়ার মতো আমাদেরকে নিয়ে খেলতে পারতো না। আজকে সব থেকে দুঃখ লাগছে আমার এটাই যে আজকে আমার রাজ্যে যত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে আপনি লক্ষ্য করে দেখুন তো, লক্ষ্য করে দেখুন এক একটা স্কুলে 200, 400, 500, 1000, 1500, 2000 করে স্টুডেন্ট তারা পড়াশোনা করছে। কিন্তু আপনারা বলুন যে পড়াশোনা করে তারা লাভটা কি পাচ্ছে? তাদেরকে পড়াশোনা করতে হবে, যখন তারা পড়াশোনা কমপ্লিট করলেন ওই সেই কলকাতায় গিয়ে ধর্নার মঞ্চে বসতে হবে। তাহলে পড়াশোনা করে লাভটা কি আছে? তাহলে হয় ধর্নার মঞ্চে যদি বসতে হয় আমাদের এখন থেকেই বসতে হবে, পড়াশোনা বন্ধ, টোটাল আমাদের পড়াশোনা বন্ধ করে দিয়ে সমস্ত, আমি বলবো সমস্ত স্কুল ছাত্রদের, কলেজের ছাত্রদের আমাদের টোটাল রাস্তায় নামা দরকার। যে হয় আমাদের পড়াশোনা বন্ধ হয়ে যাক আর না হলে আমাদের চাকরির ব্যবস্থা করুক। আজকে দেখেন হাজার হাজার আমাদের শিক্ষক তারা পড়াশোনা কমপ্লিট করেছেন, করে এখন আপনার এসএসসি বলেন, এমএসসি বলেন, বিভিন্ন সার্ভিস মানে পরীক্ষায় বসেছেন, বসার পরে কোনো রকম চাকরি নাই, তারা ধর্নায় বসে আছে মাসের পর মাস, বছরের পর বছর। আজকে তারা ধর্নার মঞ্চে বসে আছে। তাহলে তিনাদের সঙ্গে আবার এই ছেলেগুলো যারা কলেজ থেকে পাস করবে, স্কুল থেকে পাস করবে, আবার তাদেরকে চাকরির জন্য কি ধর্নায় বসতে হবে? অতএব ধর্নায় বসার আগে আমাদের লড়াই করে, আমাদের আন্দোলন করে, আমাদের প্রতিবাদ করে আমাদের প্রাপ্যটা আমাদের বুঝে নিতে হবে, তারপরে আমাদের কাজে নামতে হবে। তা ঠিক তেমন আজকে দেশের মানে সরকার, নেতা মন্ত্রী, দেশের আমলা, আজকে আমরা জনগণ আমাদেরকে 2 পা দিয়ে ছানতে যে যেমন ইচ্ছা পাচ্ছে আমাদের উপরে আইন চাপিয়ে দিচ্ছে, আর আমরা তাই সেটাকে মেনে নিচ্ছি। অবশ্যই আমরা দেশের আইন যদি আইনের মতো আইন হয় আমরা মাথা পেতে নেবো, যদি আইনের মতো আইন হয় আমরা মাথা পেতে নেবো। এটা আইনের মতো আইন নয়, এগুলো হচ্ছে এসআইআর থেকে নিয়ে বলেন বা ওয়াকআপ মানে আপনার যে বিল বলেন, বা চাকরিজীবীদেরকে নিয়ে বলেন, ওবিসি থেকে নিয়ে বলেন, যা কিছু হচ্ছে টোটালটা এটা আইনের মতো আইন নয়। এটা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য, নিজেদের পকেট পুঁজি করার জন্য আজকে এই কাজগুলো হচ্ছে। তথেব আমি আপনাদের মাধ্যম দিয়ে আমি আমার দেশের, আমি আমার রাজ্যের সমস্ত ধর্মের, সমস্ত শ্রেণীর, সমস্ত বর্ণের মানুষের কাছে আমি অনুরোধ করব, আপনারা সোচ্চার হন, আপনারা সোচ্চার হন। আর কত ফুটবলের মতো আপনারা ওই নেতাদের পায়ে 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 আমরা আর লটকাবো? আজকে যেমন খেলোয়াড়রা বলটাকে নিয়ে একবার লাথি মারে, ও মাথায় চলে যায়, ওই মাথা থেকে লাথি মারে, এই মাথায় চলে আসে, আর একজন লাথি মারে, গোলে ঢুকে গেল, সঙ্গে সঙ্গে সেই বলটাকে আরেকজন প্লেয়ার গিয়ে কাড়াকাড়ি করে চুমু খাচ্ছে, কেন? বলটা গোলে ঢুকে গেছে বলে। ঠিক তেমন আমরা দেশের জনগণ, আমরা আম পাবলিক, আমাদেরকে নিয়ে এভাবে খেলা করে বেড়াচ্ছে। আজকে এই এসআইআরকে কেন্দ্র করে বলেন, বা নোটবন্দিকে কেন্দ্র করে বলেন, আজকে জিএসটিকে কেন্দ্র করে বলেন, এই যে আপনার ওয়াকফকে কেন্দ্র করে বলেন, নানান রকম যে সমস্ত আইনগুলো পাস হচ্ছে, এই আইন পাস করে এই আইনকে বাস্তবে রূপ দিতে গেলে কোটি কোটি টাকা খরচা করছে। আজকে আমার দেশের জনগণ ঠিকমতো খেতে পাচ্ছে না, আমার দেশের জনগণ ঠিকমতো কাপড় চোপড় পরতে পারছে না। এই শীতকালে মানে আপনার গ্রামগঞ্জে গিয়ে ঘুরুন, দেখতে পাবেন হাজার হাজার পরিবার তারা ঠিকমতো ঘুমাতে পারছে না এই কনকনে ঠান্ডাতে। আজকে আমার দেশের সরকার এই আম পাবলিকের কথা না ভেবে তিনারা নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করে বেড়াচ্ছে। অতএব আমি আমার রাজ্যের
জনসাধারণের কাছে আমি আবারও অনুরোধ করছি, আমাদের সোচ্চার হতে হবে। আমরা ধর্মীয় ভেদাভেদের রাজনীতি বন্ধ করে এগিয়ে আসুন দেশকে বাঁচাবার স্বার্থে, দশকে বাঁচাবার স্বার্থে, দেশের সংবিধানকে বাঁচাবার স্বার্থে। যদি আমরা এক হতে পারি তাহলে অবশ্যই দেশ বাঁচবে, সংবিধান বাঁচবে, জনগণ বাঁচবে। আর না হলে আগামী দিন দেশকে বিদেশির হাতে বিক্রি করছে, টোটাল আম পাবলিকও আগামী দিন বিক্রি করে দেবে।